রাত পোহালেই শুরু 2024 মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষা। তোমাদের যাদের ছাত্রী করে সাবজেক্ট রয়েছে তাদের আগামীকালই পরীক্ষা শেষ। আর যাদের ভোকেশনালের সাবজেক্ট রয়েছে অর্থাৎ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বা কনস্ট্রাকশন, তাদের কিন্তু আগামী 12 তারিখ অর্থাৎ সোমবারে পরীক্ষা শেষ। তো আগামীকালের পরীক্ষার আজ ঠিক পূর্বরাত্রি, এই রাত্রিতে কোন প্রশ্নগুলিকে একবার হলেও দেখে যেতে হবে সেগুলি জানিয়ে দেব আজকের ভিডিওতে। সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার সকরুণ অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। ভিডিও শুরু করবার আগে আরও দু একটি কথা তোমাকে বিশেষভাবে শুনিয়ে রাখি। সায়েন্সের সাবজেক্টগুলি প্রত্যেকটাই ভীষণ আনপ্রেডিক্টেবল, অর্থাৎ যে অংশ বা যে পোর্শনটিকে তুমি বাদ রেখে আর কি পরীক্ষা দিতে যাবে, দেখবে এই বাদ দেওয়া অংশ থেকেই কিন্তু প্রশ্ন চলে এসেছে। অতীতে আমরা বহুবার দেখেছি এবং আগামীতেও আমাদেরকে এটা দেখতে হবে, কারণ সায়েন্স সাবজেক্টটাই এমন। বিশেষ করে ভৌতবিজ্ঞান সাবজেক্ট বা ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স বা ম্যাথমেটিক্স, এগুলো কিন্তু কনসেপচুয়াল সাবজেক্ট। এর কিন্তু আক্ষরিক অর্থে কোনো সাজেশন হয় না। তা সত্ত্বেও পরীক্ষার আগের রাতে আমরা ধরেই নিয়েছি গোটা বছর তোমরা খুব ভালোভাবে আর কি বইটা পড়ে নিয়েছো, তোমাদের যে পাঠ্য বই। আজকের রাতে কোন প্রশ্নগুলিকে, মানে যেগুলো হাইলাইটেড কোশ্চেন, সেই প্রশ্নগুলোকেই আমরা তোমাদের সামনে উপস্থাপন করব, যেগুলি একবার হলেও দেখে যাওয়া ভীষণ প্রয়োজন। এই প্রশ্নগুলি পড়লেই যে তুমি কমন পেয়ে যাবে বিষয়টা কিন্তু এমন নয়। তবে এতটুকু বলতে পারি, প্রশ্নগুলো পড়লে তুমি কিন্তু পরীক্ষার হলে নিরাশ হবে না। তো যাই হোক, কথা বাড়াবো না, সরাসরি মোবাইল স্ক্রিনে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। চাইলে লিখেও নিতে পারো বা বইয়ে দাগিয়েও নিতে পারো। বন্ধুরা, তোমাদের ভৌতবিজ্ঞানে যে প্রথম চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে তার নাম হলো পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলিকে আজকের রাতে একবার হলেও গুরুত্ব দিয়ে দেখে যেতে হবে সেগুলি হলো, প্রথমত ওজোন স্তর ধ্বংসে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন এবং N2 এর ভূমিকা লেখো। 2, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, সংজ্ঞা লেখার কথা এখানে বলা হয়েছে। গ্রিনহাউস এফেক্ট, তারপর জীবাশ্ম জ্বালানি এবং জ্বালানি ও জ্বালানির তাপন মূল্য, এই কয়েকটা সংজ্ঞা একটু ভালো করে দেখে রাখবে। তারপর 4 দাগে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কী এবং উপযুক্ত জ্বালানি নির্বাচনের শর্তগুলি লেখো। তারপর 5 দাগে একটাই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে নানা নামে দেয়, যেমন দিতে পারে সিবিএম কি, অথবা দিতে পারে কোলবেড মিথেন বলতে কি বোঝো, বা কয়লা খনির মিথেন কি। যে নামেই দিক না কেন উত্তর কিন্তু একটাই। তারপর মিথেন হাইড্রেট কি, এটা একটু দেখে রাখবে। 7 দাগে স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন কি, ইহার শর্ত ও লক্ষ্যগুলি লেখো। অনেক সময় এই স্থিতিশীল উন্নয়নের ইংরেজি টার্মটাও দিতে পারে, সেটা হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। বলতেই পারে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে কী বোঝো, ইহার শর্ত লেখো 2টি বা 3টি, অথবা ইহার লক্ষ্য লেখো 2টি বা 3টি। 8 দাগে বায়ুমণ্ডলের কোন স্তরের চাপ সবথেকে বেশি তা কারণসহ লেখো। 9 দাগে অপ্রচলিত শক্তির বা নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো দরকার কেন, এটা দেখবে। তারপর রয়েছে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ গ্যাসের আচরণ। এই চ্যাপ্টার বা এই অধ্যায় থেকে যে প্রশ্নটা দেখে রাখবে, প্রথমত বলি এই অধ্যায় থেকে এসএ টাইপের প্রশ্নের ক্ষেত্রে অঙ্ক আসে। তো এই অঙ্কের জন্য দুটো সূত্র দিয়েই কিন্তু গোটা চ্যাপ্টারের অঙ্কগুলো করে নেওয়া যায়। প্রথম সূত্র P1V1/T1 = P2V2/T2, আর সেকেন্ড সূত্র PV = NRT। অনেক সময় অঙ্কের সুবিধার্থে বা প্রশ্নানুযায়ী পিভি মানে এন এর পরিবর্তে W/M লিখে তারপর গুণিতক RT দেওয়া হয়। তো এই সূত্র দিয়ে যতগুলি অঙ্ক এই চ্যাপ্টারে রয়েছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। তারপর দেখবে বয়েলের সূত্রটি বিবৃত করো। বেলুনে ফুঁ দিলে আয়তন ও চাপ দুইই বাড়ে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়? এই প্রশ্নটা দেখে যাবে, এটা একটু বোধমূলক প্রশ্ন। তারপর চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো এবং বিবৃত করো। 3 দাগে চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এই সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। 4 দাগে দেখে যাবে চার্লস, বয়েল ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণ যেটি রয়েছে সেটি আর কি প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ পিভি = NRT। এই সমীকরণটি চার্লস, বয়েল এবং অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে প্রতিষ্ঠা করতে হবে। তারপর দেখবে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃতি করো এবং অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে ইহা প্রতিষ্ঠা করো। তারপর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আদর্শ আচরণ থাকে বাস্তব গ্যাসগুলি আর কি বিচ্যুতির কারণ লেখো। 7 দাগে
গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি আলোচনা করো। তারপর রয়েছে তৃতীয় চ্যাপ্টার রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশন। এই অধ্যায় থেকে মূলত অঙ্ক আসে, অঙ্কগুলো ভালোভাবে একটু দেখে রাখবে। তারপর রয়েছে 4 নম্বর চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ। এখান থেকে যে প্রশ্নটা খুব গুরুত্ব দিয়ে দেখবে, তাপ ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। তারপর দেখবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং ইহার গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো। বন্ধুরা মনে রাখবে, এটি কিন্তু কোনো সাজেশন নয়। ভৌতবিজ্ঞান বিষয়টি কনসেপচুয়াল সাবজেক্ট বা তথ্য নির্ভর ধারণা নির্ভর সাবজেক্ট, এজন্য ভৌতবিজ্ঞানের কিন্তু কোনো সাজেশন হয় না। এই প্রশ্নগুলি যেগুলি ভিডিওতে বলছি বা দেখিয়ে দিচ্ছি, এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই এগুলিকে একবার হলেও দেখে যাওয়া ভীষণ প্রয়োজন। আসছি 3 দাগের প্রশ্ন, তাপীয় রোধ ও রোধাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। 4 দাগের প্রশ্ন, চার্লসের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো। আর 5 দাগের প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে। আর তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো, অর্থাৎ একটি অধাতুর নাম করো যেটি তাপের সুপরিবাহী। তারপর দেখবে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 বলতে কি বোঝো? কেলভিন স্কেলে এই মান একই থাকে কেন? এই প্রশ্নটা দেখবে। তারপর রয়েছে 5 নাম্বার চ্যাপ্টার আলো। হিউজ একটা চ্যাপ্টার, এখান থেকে দুটো প্রমাণ কিন্তু তোমাকে দেখে যেতেই হবে। প্রথমত F = R/2, এই প্রমাণটা তুমি দেখে যাবে। আর দ্বিতীয়ত ডেল্টা = I1 + I2 - A, এই আর কি প্রমাণ দুটো দেখে যাবে। আশা করছি এর মধ্যে একটা কমন পেলেও পেতে পারো। তারপর দেখবে গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন। 3 দাগে লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। 4 দাগে দিনের বেলা আকাশ নীল দেখায় কেন, অথবা কচুর পাতার উপর জলের ফোঁটা চকচক করে কেন। দুটো প্রশ্নেরই উত্তর কিন্তু একই ধরনের। 5 দাগে দেখবে লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। 6 দাগে স্নেলের সূত্রের সাহায্যে বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো। তারপর পার্থক্য লিখবে প্রতিসরণ ও বিচ্ছুরণের, আর কি এই পার্থক্যটা একটু ভালো করে দেখে রাখবে। তারপর 8 দাগে দেখবে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 9 দাগে আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও। তারপর 10 দাগে গাড়ির ভিউ ফাউন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন। 11 দাগে রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব নির্ণয়ের অঙ্ক। দেখবে তোমাদের আর কি এই অঙ্ক একটা দেওয়া হয়, যে সূত্র দিয়ে করতে হয় অঙ্কটা, রৈখিক বিবর্ধন = প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এই সূত্র দিয়ে যতগুলি অঙ্ক রয়েছে সবগুলি একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। 12 দাগে একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, ওই প্রিজমের একটি প্রতিসারক আর কি তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয় তবে চ্যুতি কোণ কত। এখানে কিন্তু এই সেই ডেল্টা = I1 + I2 - A, এই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে, ভালোভাবে একটু দেখে যেও। তারপর যে কোনো দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠনের চিত্র এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য, এই রিলেটেড কোনো প্রশ্ন, সেটা আর কি অবতল দর্পণ বা উত্তল দর্পণ যে কোনো দর্পণ হতে পারে, সেই দর্পণে কোনো বস্তুর আর কি প্রতিবিম্ব গঠনের কি চিত্র এবং সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য, এগুলো একটু ভালোভাবে দেখে যাবে। তারপর হচ্ছে 6 নাম্বার চ্যাপ্টার চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এখান থেকে কয়েকটা সূত্র বা নিয়ম রয়েছে। প্রথমত দেখে যাবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। তারপর কোষের অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে তা এবং কিভাবে নির্ভর করে, এই দুটো দেখবে। বাল্যচক্রের কার্যনীতি বর্ণনা করো। তারপর বাল্বের গায়ে 220 ভোল্ট এবং 100 ওয়াট লেখার তাৎপর্য কী। তারপর অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা দেখে যাবে। CFL এবং LED এর মধ্যে পার্থক্য লেখা, মানে এটা আর কি দেখে যাবে একটু। তারপর 7 দাগে ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক কেন। 8 দাগে ডায়নামো ও মোটরের মধ্যে পার্থক্য। 9 দাগে তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের আর কি সূত্রগুলি লেখো। 10 দাগে ওহমের সূত্রটি বিবৃতি করে রোধের সংজ্ঞা দাও। প্রশ্নটা এভাবেও দিতে পারে যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। 11 দাগে দেখবে জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল লেখো। 12 দাগে নষ্ট ভোল্টের সূত্র থেকে অঙ্ক আসার সম্ভাবনা এবছর কিন্তু কার্যত নিশ্চিত। সুতরাং এই যে নষ্ট ভোল্টের আর কি যে সূত্র রয়েছে সেখান থেকে যে যে অঙ্কগুলো হয় সেগুলো একটু ভালোভাবে দেখে যাবে। তারপর রয়েছে 7 নাম্বার চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস।
এখান থেকে কয়েকটা সংজ্ঞা পড়বে। প্রথমত ভর ত্রুটি, নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় বন্ধন শক্তি, এই কয়েকটি সংজ্ঞা পড়বে। পার্থক্য দেখবে, তেজস্ক্রিয় পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্যটা একটু ভালোভাবে দেখবে। আর নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের মধ্যে যে পার্থক্য হয় সেটা একটু ভালো করে দেখবে। তারপর আলফা, বিটা ও গামা রশ্মির তুলনামূলক আলোচনা করো। এটা 2 নম্বরেও দিতে পারে। মানে প্রশ্নটা এভাবে দেয় যে প্রকৃতি ও ভরের ভিত্তিতে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মির তুলনামূলক আলোচনা করো। আর যদি বড়তে দেয়, মানে 3 নম্বর মানের প্রশ্নতে দেয়, তাহলে দিয়ে দেবে যে আলফা, বিটা ও গামা রশ্মির তুলনামূলক আলোচনা করো প্রকৃতি, ভর, ভেদন ক্ষমতা, আয়নন ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে। তারপর চ্যাপ্টার 8.1 পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল। এখান থেকে দেখবে 1 আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। 2 দেখবে হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ 17 অর্থাৎ 17 মৌলগুলির দুটি ধর্মের সদৃশ্য উল্লেখ করো। 3 দাগে দেখবে এ, বি এবং সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8 এবং 10। সি হলো একটি নিষ্ক্রিয় মৌল। তাহলে প্রশ্ন হলো যে কোন মৌলটির অপরাত্তরিত ধর্মিতা সবচেয়ে বেশি। 2 দাগে কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম। আর 3 দাগে বি মৌলটির অবস্থান লেখো। তারপর 4 দাগে দেখবে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র এবং নিউল্যান্ডের অস্তক সূত্র, এই দুটো একটু ভালোভাবে দেখবে। তারপর রয়েছে চ্যাপ্টার 8.2 আয়নীয় ও সমযোজী বন্ধন। এখান থেকে দেখবে আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য দেখবে, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ, আয়নীভবন, ধাতব অধাতব ধর্মের ভিত্তিতে যে কোনো মৌল সাজানো। অর্থাৎ প্রশ্ন দেয়, মানে কয়েকটা মৌলের নাম দিয়ে বলে যে তড়িৎ ঋণাত্মকতা অনুসারে এদেরকে ঊর্ধ্বক্রমে সাজাও। এই ধরনের প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে যাবে। তারপর লুইস ডট চিত্র, প্রত্যেক বছর আমরা প্রশ্নপত্রে দেখি এই লুইস ডট চিত্র কিন্তু একটা করে আসে, সেক্ষেত্রে তোমরা এই চিত্রটা আঁকা একটু ভালো করে শিখে যাবে। 4 দাগে দেখবে কোশেলের মতবাদ। 5 দাগে তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, এটি ব্যাখ্যা করো। 6 দাগ এখানে নেই, এর পরবর্তী চ্যাপ্টার 8.3 তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে যেটা দেখবে কপার, সিইউ অর্থাৎ কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিচের বিষয়গুলি উল্লেখ করো। প্রথমত ব্যবহৃত তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 2 তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া। তারপর 2 দাগে দেখবে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য অ্যানোড এবং ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়, এদের আয়নীভবন বিক্রিয়া লেখো, ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখো। 3 দাগে দেখবে সিলভার ও গোল্ড প্লেটিং। তারপর রয়েছে চ্যাপ্টার 8.4 অজৈব রসায়ন। এখান থেকে যেটা দেখবে থার্মিট পদ্ধতি সমীকরণ সহ লেখো। 2 দাগে দেখবে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতির বিভিন্ন ধাপ, সমিত সমীকরণ ও শর্ত সহ লেখো। 3 দাগে দেখবে প্রাকৃতিক প্রক্রিয়ায় নাইট্রোজেন আবদ্ধকরণের ধাপগুলি সমীকরণ সহ লেখো। তারপর দেখবে ইউরিয়া, নাইট্রোলিন এবং নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি সমীকরণ সহ লেখো। তারপরে চ্যাপ্টার 8.5 ধাতুবিদ্যা। এখান থেকে দেখবে গ্যালভানাইজেশন প্রক্রিয়া কি এবং ইহার ব্যবহার লেখো। 2 খুব একটা বোধমূলক প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন, সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, এটি ব্যাখ্যা করো। তারপর 8.6 অর্থাৎ ধাতুবিদ্যা অন্তিম চ্যাপ্টার। এখান থেকে দেখে যাবে ডিনেচার্ড স্পিরিট কি। 2 দাগে দেখবে ক্লোরিনের সাথে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্তগুলি কি কি এবং বিক্রিয়ার প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। ব্যক্তিগতভাবে আমার মনে হয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 3 দাগে কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি। 4 দাগে সমগণীয় শ্রেণীর সংজ্ঞা দাও। আর 5 দাগে জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লেখো। 6 দাগে মিথাইল অ্যালকোহল অর্থাৎ মিথানল এবং ইথাইল অ্যালকোহল অর্থাৎ ইথানলের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। মূলত যে প্রশ্নগুলির কথা আজকে বলে দিলাম, এই প্রশ্নগুলিকে ভালোভাবে দেখে যাও, তাহলে কিন্তু আশা করছি তুমি আসন্ন ভৌতবিজ্ঞান পরীক্ষাতে যথেষ্ট লাভবান হবে। এই ছিল আজকের মূল ভিডিও। কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, আর জানিও ভিডিওতে যে প্রশ্নগুলি বলেছি সেগুলি তোমার তৈরি আছে কিনা। তোমরা অনেকেই হয়তো কমেন্ট সেকশানে প্রশ্ন করবে যে এইগুলি পড়লেই কি 100% কমন পেয়ে যাব। দেখো বন্ধুরা, কমনের লোভ দেখিয়ে কখনোই আমি ভিডিও দেখাতে উৎসাহ করি না। সেজন্য বলছি এই প্রশ্নগুলিকে রেডি করে যাও, আশা করছি তুমি এর মধ্যে থেকে অনেক কমন পেয়ে যাবে, অর্থাৎ তুমি পরীক্ষাতে
লাভবান হবে। তোমার পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আগামীকাল ভালো করে পরীক্ষা দিও। আর কাল যাদের পরীক্ষা শেষ, সাবধানে বাড়িতে এসো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। বেস্ট অফ লাক।